তো তোমাদের মাত্র 33 জয়েন করেছে। এত দেরি করতেছো কেন তোমরা? তো পরে তো শেষ করতে পারি না তোমাদের। ফর্টি ওয়ান। তো আমরা লাস্ট যে লাস্ট চ্যাপ্টার ছিল কোনটা? কোন চ্যাপ্টার পড়েছি? হ্যাঁ, তোমরা মিউট করো, আমি সবাইকে মিউট করে দেই। হ্যাঁ, তোমরা মিউট করো, সবাই মিউট করো। হ্যাঁ, তো আমরা লাস্ট ক্লাসে যে সিমেন্ট চ্যাপ্টার শেষ করেছিলাম। তো আজকে আমরা একটা নিউ চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হলো স্টিল, আয়রন এন্ড স্টিল। আমাদের আরেকটা ইম্পর্টেন্ট কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, সেটা হলো স্টিল। তো আমরা এই স্টিল চ্যাপ্টারটা 2টা ক্লাসে শেষ করে দিব, মানে আজকে এবং আগামী বৃহস্পতিবারের ক্লাসে। এরপরে তোমাদের বাকি চ্যাপ্টারগুলা, বাকি যে ক্লাসগুলো আছে, তো সেগুলা তোমাদের রায়হান সাহেব নিবে। ঠিক আছে, আমাদের আরেকজন ক্লাস টিচার আছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ রাহিনুল ইসলাম, উনি নিবে। বুঝতে পারছো? তো আমরা তাহলে ইয়েতে চলে যাই, লেসনে চলে যাই। আমরা দেখি আমাদের কি আছে। তো আমাদের নতুন চ্যাপ্টার না, নতুন চ্যাপ্টার কি? আয়রন এন্ড স্টিল। যেগুলো আমরা কনস্ট্রাকশনে ইউজ করি, তো ওগুলো নিয়ে আমরা আলাপ করব। তো সেটা হলো, আমরা যদি ইন্ট্রোডাকশনে যাই তাহলে কি বলছে? স্টিল ইজ অ্যান অ্যালয় অফ আয়রন অ্যান্ড কার্বন। ইট ইজ হাইলি ইলাস্টিক, ডাকটাইল, malleable and weldable. Steel has high tensile and compressive strength, also stand wear and tear much better. কি বলছে এখানে? স্টিল হচ্ছে আয়রন এবং কার্বনের আকরিক, না লয়। আমি যেটা বলতেছি, আয়রন এবং তোমরা ইয়ে করো, মিউট করো, মিউট করো। স্টিল হচ্ছে আয়রন এবং কার্বনের অ্যালয়। এটা হাইলি ইলাস্টিক। হাইলি ইলাস্টিক বলতে কি বোঝায়? হাইলি ইলাস্টিক তোমরা যে ফার্স্ট ইয়ারে পড়েছ, যে ইলাস্টিসিটি ফিজিক্সে পড়েছ। এই আনমিউট করো, মিউট করো না কেন? তোমাদের বারবার বলতেছি যে মিউট করো, নয়েজ হচ্ছে, নয়েজ হচ্ছে। তো আমি মিউট করে দিলে আবার তোমরা আনমিউট করে তারপরে ইয়ে করতেছো, শব্দ করতেছো। ইট ইজ হাইলি ইলাস্টিক। হাইলি ইলাস্টিক মানে কি বলতে পারবে কেউ? স্থিতিস্থাপক। হ্যাঁ, স্থিতিস্থাপক মানে কি? মানেটা কি? এটা তো বুঝলাম, ইলাস্টিসিটি মানে হলো স্থিতিস্থাপকতা বা ইলাস্টিক স্থিতিস্থাপক। মানে এটা হলো
তোমার যদি টান দাও, টেনশন দাও, তখন এটা কিছুটা ইয়ে হবে, লম্বা হবে। আবার যদি ছেড়ে দাও তখন আগের অবস্থায় ফিরে আসবে, একেবারে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আসবে। এটাকে বলা হয় হাইলি ইলাস্টিক। ঠিক আছে, হাইলি ইলাস্টিক। টান দিলে টান দিলে এ, এ, লম্বা হবে, লম্বা হলে আবার যদি ছেড়ে দাও তখন আগের অবস্থায় ফিরে আসবে। তো তাকে বলা হয় ইলাস্টিক। এই জন্য এটা একেবারে একুরেটলি আগের অবস্থায় ফিরে আসবে, এই জন্য হাইলি ইলাস্টিক বলে। আর আরেকটা হলো ডাকটাইল। ডাকটাইল মানে এটা হলো তোমার যে নরম, এবং এটাকে যে কোনো শেপ করতে পারবা। হ্যাঁ, এটাকে যে কোনো শেপ করতে পারবা, এই জন্য এটাকে বলা হয় ডাকটাইল মেটেরিয়াল। আরেকটা হলো মেলিয়েবল। মেলিয়েবল মানে কি, গলবে, গলাতে পারবা, এটাকে গলাতে পারবা। আরেকটা হচ্ছে ওয়েল্ডেবল, এবং এটাকে ঝালাই করতে পারবা বা ওয়েল্ড করতে পারবা। ঠিক আছে, এই জন্য বলছে হাইলি ইলাস্টিক, ডাকটাইল, মেলিয়েবল অ্যান্ড ওয়েল্ডেবল। স্টিল হ্যাজ হাই টেনসাইল অ্যান্ড কম্প্রেসিভ স্ট্রেংথ। বলছে এটার টেনসাইল এবং কম্প্রেসিভ দুইটাই স্ট্রেংথ, যেটা বলি টেনশন এবং কম্প্রেশন দুইটাই বেশি। হাই টেনসাইল অ্যান্ড কম্প্রেশন স্ট্রেংথ অ্যান্ড অলসো স্ট্যান্ডস ওয়ার অ্যান্ড টিয়ার মাস বেটার। বলছে যে এটা ক্ষয়কে, ওয়ার অ্যান্ড টিয়ার মানে একটা ফ্রেজ ওয়ার্ড, এটা হলো ক্ষয় রোধী। মানে সহজে ক্ষয় হয় না, এটাই বোঝায় যে সহজে ক্ষয় হয় না স্টিল। হ্যাঁ, সহজে ক্ষয় হয় না। এই জন্যই তোমার স্টিল দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করা হয়, মেশিন তৈরি করা হয়, হ্যাঁ, ক্র্যাঙ্ক তৈরি করা হয়, শ্যাফট তৈরি করা হয়, এগুলা তৈরি করা হয়। ওকে, তো এরপরে কি আছে, ইউজ অফ স্টিল বা আয়রন ইন বিল্ডিং ওয়ার্কস। মানে বিল্ডিং ওয়ার্কসে আমরা কোথায় স্টিল ইউজ করি, তো সেটা বলছে অ্যাজ স্ট্রাকচারাল মেটেরিয়ালস ইন ট্রাস, বিমস এক্সেট্রা। ট্রাস অ্যান্ড বিমস। ট্রাস চিনো? বিম তো মানে হচ্ছে কি, বিম কোনটা, বিম চিনো আগে বললে? কেউ রেসপন্স করো যে বিম চিনো কিনা। চিনো না? স্যার চিনি স্যার, পিলার টু পিলার যে ইয়াটা দেওয়া হয়, পিলার থেকে অন্য পিলারের মধ্যে। না, পিলারটা হলো কে বলা হয় কলাম, আর বিম হলো যেটা তুমি দেখবা যে ঘরের মধ্যে উপরে যেটা দেওয়া হয় লিন্টারের মতো। হ্যাঁ হ্যাঁ, লিন্টেলের মতোই। লিন্টেল না, যেটা তুমি ওই যে আগের দিনে যে রাজবাড়ি গুলা দেখেছো কেউ? রাজবাড়ির ভিতরে ঢুকছো? জি স্যার। হ্যাঁ, সেখানে ছাদের দিকে তাকালে দেখবা যে নিচে, ছাদের নিচে তোমার এই যে আমাদের এই কংক্রিটের বিম না দিয়ে স্টিলের বিম দেওয়া আছে। ছাদের নিচে যেটা বিম, এই যে আমাদের ছাদের নিচে ছাদ যেটার উপর ধরে রাখে সেটা হলো বিম। ঠিক আছে, লিন্টেলের মতোই। লিন্টেল ছোট, লিন্টেল থাকে জানালার উপরে বা দরজার উপরে, আর ছাদের নিচে যেটা থাকে সেটাকে বলা হয় বিম, না? তো ওই বিম হিসাবেও ইউজ করা হয়, বিম হিসাবে ইউজ করা হয় অনেক ক্ষেত্রে। তোমার স্টিলের বিম ইউজ করা হয় কংক্রিটের না দিয়ে। আর ট্রাস, ট্রাস হচ্ছে যে ফ্রেম, যেটা যেটা তোমার টিন শেড ঘর করার জন্য যে ফ্রেমটা তৈরি করা হয় উপরে, সেই ফ্রেমটাকে বলা হয় ট্রাস। এখন স্টিলের তো করা হয় না, ট্রাসটা স্টিলেরই করা হয়। তারপর হচ্ছে স্ট্রাকচারাল এবং নন স্ট্রাকচারাল মেটেরিয়ালস হিসেবে ইউজ করা হয়, যেমন গ্রিল, ডোর, উইন্ডো এক্সেট্রা, না? গ্রিল তৈরি করার জন্য স্টিল ইউজ করা হয়, দরজা তৈরি করার জন্য স্টিল, জানালার জন্য স্টিল, এগুলোর জন্য স্টিল তৈরি করা হয়, স্টিল ইউজ করা হয়। ইন স্টিল পাইপস, ট্যাঙ্কস, না? তারপরে পাইপ তৈরির জন্য, ট্যাঙ্ক তৈরির জন্য। তারপরে ইন স্যানিটারি অ্যান্ড সিওয়ার ফিটিং। স্যানিটারি, তোমার এই যে ইয়েতে তোমার স্যানিটারি বাথরুমে যে সমস্ত পাইপ আছে বা স্যানিটারি ট্যাপ আছে, আছে, ফিটিংস আছে, এগুলা হচ্ছে স্টিলের হয়। তারপরে শিওরেজ লাইনে, যেটা মাটির নিচ দিয়ে যেটা তোমার ময়লা আবর্জনা পাস হওয়ার জন্য যে লাইন, সেই লাইনের ফিটিং এও স্টিল ইউজ করা হয়। তারপরে করুগেটেড শিট, যেটা করুগেটেড, হ্যাঁ, করুগেটেড মানে হলে সিআই, যেটাকে বলে করুগেটেড শিট। কোনটা সিআই শিট আমরা কোনটাকে বলি? এই যে টিন, যেটা টিন শেড, টিন, যেটা টিনটাকে বলা হয় করুগেটেড। মানে এটা একটা স্টিলের তৈরি, তার উপরে একটা যে করুগেশন দেওয়া হয়, মানে এটা একটা গ্যালভানাইজ তোমার যে
গ্যালভানাইজেশন করা হয় বা করুগেশন, একটা প্রলেপ দেওয়া হয়, প্রলেপ দেওয়া হয় যাতে মরিচা না পড়ে। হ্যাঁ, এটাকে বলা হয় করুগেট বা গ্যালভানাইজেশন। তোমার যে টিনটা কিন্তু স্টিলের তৈরি, স্টিলের উপরে একটা চকচকে হয়, এটা একটা মরিচা রোধক আবরণ দেওয়া হয় বা করুগেশন দেওয়া হয়, সেটাকে বলা হয় করুগেটেড শীট। অ্যাজ রেইনফোর্সমেন্ট অফ কংক্রিট, যে কংক্রিটের ভিতরে যে রেইনফোর্সমেন্ট হিসেবে বা স্টিল ইউজ করা হয় না, যে বিমের ভিতরে, ছাদের ভিতরে, কংক্রিটের বা কলামের ভিতরে আমরা কংক্রিটের মধ্যে রেইনফোর্সমেন্ট হিসেবে শক্তি বাড়ানোর জন্য, কংক্রিটের শক্তি বাড়ানোর জন্য স্টিল ইউজ করা হয়। ঠিক আছে, এগুলো হলো স্টিলের ইউজ। এখন আমরা স্টিলের টাইপস দেখব। হ্যাঁ, টাইপস অফ স্টিল। তো টাইপসের মধ্যে বিভিন্ন টাইপসের স্টিল আছে, 3 ধরনের মেনলি। একটা হলো পিগ আয়রন বলে, পিগ আয়রনটা হচ্ছে ফ্রম আয়রন ওর ইজ ফার্স্ট অ্যান্ড ইমপিউর মা ফর্ম অফ। লাইটটা দিয়ে দাও তো একটু। এই তোমরা কি আনমিউট করতে জানো না নাকি? হ্যাঁ, তোমাদের বারবার বলতেছে আনমিউট করে নাও, সরি মিউট করে নাও। তোমরা আনমিউট করে রেখে তারপরে কথা বলো। পিগ আয়রনটাকে বলছে যে এটা তোমার খনি থেকে, যে খনিতে যে এই যে আকরিক পাওয়া যায়, আকরিক থেকে তৈরি হয়। ফার্স্ট অ্যান্ড ইমপিউর ফর্ম অফ আয়রন ইজ কল্ড, মানে এটা একেবারে একেবারে ইমপিউর ফর্ম, মানে একেবারে খনিতে যেটা পাওয়া যায় সেটাকেই বলা হয় পিগ আয়রন। ঠিক আছে, খনিতে যেটা পাওয়া যায় সরাসরি ওইখান থেকে, যেটা প্রথম যেটা পাওয়া যায় সেটাকে তারপরে প্রসেস করে বিভিন্ন আয়রন তৈরি করা হয়, বিভিন্ন প্রকার বিভিন্ন টাইপের গুলো তৈরি করা হয়। যেটা প্রথম পাই সেটাকে বলা হয় পিগ আয়রন। পিগ আয়রন ইজ নট ফিট ফর এনি মেকানিক্যাল ইউজ, বলছে যে এটা কোনো মেকানিক্যাল কাজের জন্য বা কোনো কিছু তৈরি করার জন্য সুইটেবল না। সো ইট ইজ কনভার্টেড টু রট আয়রন, কাস্ট আয়রন এবং স্টিল, হুইচ আর জেনারেলি কল্ড ফেরাস মেটাল। এরপরে পিগ আয়রনকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে কনভার্ট করে বিভিন্ন ধরনের আয়রন, যেমন রড আয়রন, কাস্ট আয়রন বা স্টিল, এগুলা তৈরি করা হয়। তৈরি করে যেটাকে আমরা ফেরাস মেটাল বলে থাকি। পিগ আয়রন ইজ obtained by heating and melting the iron ores in a blast furnace at a temperature of about 3000 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, তোমার যে একটা ফার্নেসের মধ্যে 3000 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে যে খনিতে যে আকরিক পাওয়া যায় সেগুলোকে মেল্ট করা হয় না, হিট দিয়ে গলানো হয়। ওগুলো ওইখানে তো গলানো অবস্থায় পাওয়া যায় না, ওখানে পাথরের মতো পাওয়া যায়, খনির ভিতরে পাথরের টুকরার মতো পাওয়া যায়। হ্যাঁ, পাথরের মতো পাওয়া যায়, পাথর ওগুলাকে ভেঙে ভেঙে নিয়ে আসে, ওইখান থেকে নিয়ে এসে তারপরে ওইটাকে এই যে চুল্লির মধ্যে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলিয়ে তারপরে পিগারন, তারপরে এটাকে বিভিন্ন শেপে দেওয়া হয়, শেপ তৈরি করা হয়, ওই শেপটাকে বলা হয়, ওগুলাকে বলা হয় পিগ আয়রন। ঠিক আছে, পিগ আয়রন টু প্রসেস জেনারেলি টেক্স প্লেস ইন ফার্নেস, ব্লাস্ট ফার্নেসের দুইটা প্রসেস, একটা হলো ডিঅক্সিডেশন অফ আয়রন ওরিজ আর একটা সেপারেশন অফ আয়রন ওরিজ ফ্রম ইম্পিউরিটিস লাইক ক্লে, স্যান্ড এক্সেট্রা। মানে এই যে যে অ্যালয় গুলা বা আকরিক গুলা যেগুলা আছে ওগুলাকে ডিঅক্সিডাইজ করা হয়, ডিঅক্সিডাইজ করে তারপরে এখান থেকে সেপারেট করা হয় কি, যে এর মধ্যে ক্লে থাকতে পারে, স্যান্ড থাকতে পারে, অন্যান্য ইয়ে থাকতে পারে, যেহেতু মাটির নিচ থেকে বা খনি থেকে আনা হয়, এই জন্য তার মধ্যে অন্য ইমপিউরিটি থাকতে পারে। সেই ইমপিউরিটি গুলাকে কি করা হয়, আলাদা করা হয়, আলাদা করে তারপরে তোমার ওই এগুলাকে নির্দিষ্ট শেপে, বড় বড় হয়তো যে টুকরা আকারে, শীট ইয়ে আকারে বিভিন্ন শেপে এগুলাকে যে কাস্ট করা হয়, কাস্ট করে পরে এগুলাকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। আমাদের দেশে যেমন সরাসরি পিগ আয়রন আনে না, আমাদের দেশে আমাদের দেশে আমাদের দেশে পিগ আয়রনটাই নিয়ে আসে, ওই যে পিগ আয়রনটা কি করে, খনি থেকে যেগুলো পায় ওগুলাকে ওইগুলা থেকে যে ক্লে, স্যান্ড এগুলা আলাদা করে তারপরে ওগুলাকে ইয়ে করা হয়, বিভিন্ন শেপে কাস্ট করা হয়, কাস্ট করলে তারপর শক্ত হয়, শক্ত হলে ওগুলাকে আমাদের দেশে এক্সপোর্ট করে তারা। হ্যাঁ, এরপরে এনে এগুলাকে আবার বিভিন্ন প্রসেসের মাধ্যমে বিভিন্ন টাইপের স্টিল তৈরি করা হয়। ঠিক আছে, তো বুঝে গেছে? হুম, কি? জি স্যার। হ্যাঁ, কি বলছি,
বলছে যে পিগ আয়রনটা হলো একেবারে প্রাথমিক ধাপ, যে আয়রনের প্রাথমিক যেটা খনি থেকে আমরা নিয়ে এসে এটাকে কি করি, ফার্নেসে, ব্লাস্ট ফার্নেসে 3000 ডিগ্রি সেন্টিগ্রেডে, ফারেনহাইটে 3000 ডিগ্রি ফারেনহাইটে এটাকে হিটিং এবং মেল্টিং করা হয়, গলানো হয় না, গলিয়ে এর মধ্যে থেকে বিভিন্ন ইম্পিউরিটি গুলাকে অক্সিডাইজ করে, তার মধ্যে ডিঅক্সিডাইজ করা হয়, ডিঅক্সিডাইজ করে তারপর বিভিন্ন ইম্পিউরিটি গুলা যেগুলা আলাদা করা হয়। আলাদা ইম্পিউরিটি বলতে এর মধ্যে ক্লে থাকতে পারে, স্যান্ড থাকতে পারে, এই যে পাথরের টুকরা থাকতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে, ওগুলা আলাদা করা হয়। আলাদা করে তারপরে তোমাকে এগুলাকে পিগ আয়রন থেকেই অন্যান্য আয়রন গুলা পরে তৈরি করা হয়। ঠিক আছে, তারপর হলো রট আয়রন। Wrought iron is manufactured by melting the whiter variety of pig iron in a furnace. বলছে পিগ আয়রনের মধ্যে যেগুলা ভালো মানের পিগ আয়রন বা সাদা, দেখতে অনেকটা সাদা এবং ইম্পিউরিটি কম, সেগুলো থেকে রট আয়রন তৈরি করা হয় এবং এটা ফার্নেসে পিগ আয়রন গুলোকে গলিয়ে আবার করা হয়। Wrought iron is the purest form of iron containing less than 0.12% of carbon. It is very malleable and ductile. বলছে যে এটা খুবই ভালো মানের আয়রন এবং এর মধ্যে কার্বন পার্সেন্টেজ 0.12% এর কম থাকে এবং এটা খুবই মেলিয়েবল এবং ডাকটাইল। মেলিয়েবল মানে কি, এটা গলে খুব তাড়াতাড়ি গলে যায়, গলানো যায় এবং এটাকে যে কোনো শেপ তৈরি করা যায় এটা দিয়ে। হ্যাঁ, the tensile strength varies from 48,000 to 50,000 psi. Wrought iron shows good resistance to corrosion. The tensile strength এটা ভেরি করে 48,000 psi থেকে 50,000 psi পর্যন্ত, এবং এটা করোশন রোধী, মানে রড আয়রন মানে মরিচা খুব কম পড়ে, মরিচা পড়ে না বললে চলে। The principal use of wrought iron are for standard pipes, brush, রোডস, ওয়্যার, তারপরে প্লেটস, শিট, ওয়েল্ডিং ফিটিংস, রিবেটস এক্সেট্রা। মানে রড আয়রন ইউজ করা হয় কোথায়? পাইপ তৈরি করার জন্য, তারপরে রাস্তা তৈরি করার জন্য, এই যে রেল লাইন যেটা রেল লাইন তৈরি করার জন্য, তারপরে তার তৈরি করার জন্য, তারপরে বিভিন্ন প্লেট বলতে যে শিট, বা শিট তৈরি করার জন্য, ওয়েল্ডিং ফিটিংস তৈরি করার জন্য, তারপরে রিবেট নাট বোল্ট ওগুলা তৈরি করার জন্য রড আয়রন ইউজ করা হয়। রড আয়রন প্রোডাক্টস আর অলসো ইউজড ইন বিল্ডিং কনস্ট্রাকশন, ব্রিজ কনস্ট্রাকশন, and for the railroad. Yes, বলছে যে and marine and petroleum and chemical industries, corrugated sheet and ornamental works. বলছে যে বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য রড আয়রন ইউজ করা হয়, ব্রিজ কনস্ট্রাকশনের জন্য, রেল রোড, মেরিন এন্ড পেট্রোলিয়াম কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে, তারপরে সিআই শিট যেটা করুগেটেড শিট যেটা আমরা টিন তৈরি করার জন্য, এবং বিভিন্ন অর্নামেন্টাল ওয়ার্কেও ইউজ করা হয়। যে অর্নামেন্টাল ওয়ার্ক বলতে যে তোমার বিভিন্ন নকশা কাজ যেগুলো আছে ওগুলোতেও রড আয়রন ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে রড আয়রনটা কি বলছে? রড আয়রনটা বলছে যে পিগ আয়রনের মধ্যে যেগুলা হোয়াইটার ভ্যারাইটি এবং পিওর পিগ আয়রন, সেগুলো থেকে রড আয়রন তৈরি করা হয় ফার্নেসে, পিগ আয়রন থেকে গলিয়ে তারপরে রড আয়রন তৈরি করা হয়। রড আয়রনে কার্বন পার্সেন্টেজ থাকে 0.12% কম এবং এটা খুবই মেলিয়েবল এবং ডাকটাইল। এর টেনসাইল স্ট্রেংথ হচ্ছে 48,000 থেকে 50,000 psi এবং এটার মরিচা রোধী। রড আয়রন আমরা বিভিন্ন কাজে ইউজ করা হয়, বিভিন্ন বস্তু, বিভিন্ন স্ট্রাকচার তৈরির জন্য ইউজ হয়, তারপর পাইপ তৈরির জন্য ইউজ হয়, ওয়্যার, প্লেট, শিট, ওয়েল্ডিং ফিটিংস, রিবেট এগুলোর জন্য, তারপরে ব্রিজ, তারপরে তোমার রেল রোড, তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রি, তারপরে সিআই শিট এবং অর্নামেন্টাল ওয়ার্কস, এগুলোতে রড আয়রন ইউজ হয়। তারপরে হলো কাস্ট আয়রন। কাস্ট আয়রন তোমরা যে ফার্স্ট ইয়ারে বা লেভেল 1-2 খুব সম্ভবত ওয়ার্কশপ টেকনোলজি করেছো না? ওয়ার্কশপ টেকনোলজি বা ক্লাস? জি স্যার। হ্যাঁ, ওইখানে কি ইয়ে করছিলা, মোল্ডে কাস্ট আয়রন গলে তারপরে বিভিন্ন বস্তু তৈরি করছো? জি স্যার। করো নাই জি স্যার। ওয়ার্কশপে?
স্যার করার কথা বলছে স্যার উইথ করেছি তো স্যার। হ্যাঁ the cast iron is manufactured by remelting gray pig iron in a furnace and running into molds of shape required বলছে যে পিগ আয়রনের মধ্যে যেগুলো একটু গ্রে বা অন্য জাতীয় বলছে হোয়াইটের ভ্যারাইটি থেকে আমরা রট আয়রন করবো, তাহলে অন্য ভ্যারাইটি যেগুলো একটু কালো বা গ্রে ময়লা আছে ওগুলা থেকে আমরা কাস্ট আয়রন তৈরি করবো। বলছে যে ম্যানুফ্যাকচার বাই রিমেল্টিং গ্রে পিগ আয়রন ইন ফার্নেস অ্যান্ড রানিং ইনটু মোল্ডস অফ শেপ রিকোয়ার্ড, এবং এই যে গলিয়ে তারপরে বিভিন্ন শেপের মোল্ডে এগুলাকে ঢালা হয়, বিভিন্ন শেপের মোল্ডে এগুলা ঢালা হয়। কাস্ট আয়রন differs considerably both in chemical composition and in physical characteristics from wrought iron। বলছে যে রট আয়রন থেকে এটার যে কেমিক্যাল কম্পোজিশন এবং ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সও ভিন্ন। যেমন কাস্ট রট আয়রনে বলছি টেনসাইল স্ট্রেংথ বেশি, এটা আবার টেনসাইল স্ট্রেংথ কম, ঠিক আছে। কাস্ট আয়রন স্ট্রং ইন কম্প্রেশন বাট উইক ইন টেনশন। বলছে যে কাস্ট আয়রন কম্প্রেশন বেয়ার করতে পারে, কিন্তু টেনশন এটাকে তুমি যদি টান দাও বা প্রচন্ড জোরে আঘাত করো তাহলে এটা ভেঙে যেতে পারে। ইট ইজ ব্রিটেল অ্যান্ড ডাজ নট অ্যাবজর্ব শক। বলছে যে এটা ব্রিটেল ভেঙে যেতে পারে এবং এবং সব শক অ্যাবজর্ব করতে পারে না। ইট ডাজ নট পসেস দ্য প্রপার্টিজ অফ ডাক্টিলিটি অ্যান্ড মেলিবিলিটি। এটা তুমি বিভিন্ন শেপ তৈরি করতে পারবে না এবং এটা গলনাঙ্ক কম থাকে, ঠিক আছে। ইট ইজ ইউজ ফর মেকিং পাইপস। পাইপের জন্য মেইনলি হচ্ছে যে ওয়াটার মেইন অ্যান্ড সিওরেজ লাইন, যেগুলো একেবারে মেইন লাইন পানি মাটির নিচে যেগুলো, এবং সিওরেজ লাইন তৈরি করার জন্য মেনহোল কাভার, মেনহোলের ঢাকনা, কলাম, স্টার্স, পার্টস অফ মেশিনারি অ্যান্ড আদার স্ট্রাকচার, গেটস, রেলিং, উইন্ডোজ ফ্রেম অ্যান্ড আদার অর্নামেন্টাল ওয়ার্কস, ঠিক আছে। তো ওইটা এই যে বলছে যে কাস্ট আয়রনটা হলো কি, তাহলে যে পিগ আয়রনের মধ্যে যেগুলো একটু যে অন্য ভ্যারাইটি গ্রে বা হোয়াইটার না, যেগুলো একটু অন্য ধূসর বা এই জাতীয় সেগুলো থেকে সেগুলো পিগ আয়রনকে রিমেল্ট করে ফার্নেসে রিমেল্ট করে তারপরে কাস্ট আয়রন তৈরি করা হয়। কাস্ট এবং এগুলাকে কাস্ট আয়রন মানে কি বিভিন্ন মোল্ডে কাস্ট করা হয়, এই জন্য বলা হয় কাস্ট আয়রন। হ্যাঁ, বিভিন্ন শেপে কাস্ট করা হয়, এই জন্য বলা হয় কাস্ট আয়রন। এটা গলিয়ে তারপর বিভিন্ন শেপের মোল্ডে এটাকে ঢালা হয়, তারপরে ওই বস্তুগুলো তৈরি করা হয়। কাস্ট আয়রন বলছে যে ইয়ে থেকে পিগ আয়রন থেকে তোমার ভিন্ন কেমিক্যাল কম্পোজিশন এবং ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স ভিন্ন। কাস্ট আয়রন কম্প্রেশন বেশি নিতে পারে কিন্তু টেনশন কম নিতে পারে। হ্যাঁ, টেনশন কম নিতে পারে এবং এটা ভেঙে যায়, সহজে ভেঙে যায় এবং শক অ্যাবজর্ব করে না। ইট ডাজ নট পসেস দ্য প্রপার্টিজ অফ ডাক্টিলিটি। ডাক্টিলিটি মানে কি, এটা দিয়ে বিভিন্ন শেপের বস্তু তৈরি করতে পারবে না, যেহেতু বাড়ি দিলে এটা ভেঙে যাবে, এজন্য বিভিন্ন শেপ করতে পারবে না। ইট ইজ ইউজ ফর পাইপ তৈরির জন্য, তারপর মেনহোলের ঢাকনা, কলাম, তারপর মেশিনারি পার্টস, গেটস, গ্রিল, উইন্ডো ফ্রেম এবং আদার অর্নামেন্টাল ওয়ার্কস এর জন্য কাস্ট আয়রন ইউজ করা হয়। তারপরে হলো আরেকটা হলো স্টিল, আমরা যেটাকে বলি স্টিল। স্টিলটা কি? স্টিল ইজ এন আয়রন কার্বন অ্যালয় হ্যাভিং কার্বন পার্সেন্টেজ লেস দেন 2% and generally below 1.5%, below 1.5%। দেখো আমাদের পিগ আয়রনে আমরা বলছিলাম কার্বন কন্টেন্ট থাকে হলো 0.2% এর নিচে, 0.2%, আর এখানে হলো যে 2 এর নিচে থাকে, মানে এটার মধ্যে কার্বন কন্টেন্ট বেশি থাকে না। স্টিলের মধ্যে তোমার কার্বন মিক্স করে তারপরে স্টিল তৈরি হয়, যত বেশি কার্বন হবে তত শক্ত হয়, এটা হলো নিয়ম। হ্যাঁ, এই জন্য রড আয়রনের কার্বন কম, এই জন্য ওইটা শক্ত কম এবং ওইটাকে যে কোনো শেপ করা যায়, ঠিক আছে। আর স্টিলে কার্বন বেশি থাকে, সেটা কত থাকে বলতেছে লেস দেন 2%, জেনারেলি বিলো 1.5%, মানে সাধারণত 1.5% এর নিচে থাকে। ইট ইজ ইউজুয়ালি malleable as cast iron and exhibits properties of toughness as well strength। বুঝছে যে এটা মেলিয়েবল মানে গলে, এবং এটার প্রপার্টি, এটা টাফনেস খুব শক্ত এবং স্ট্রেংথও বেশি, এটা খুব শক্ত এবং স্ট্রেংথও বেশি। there are 4 types of steel depending upon the percentage of carbon। স্টিলকে আমরা 4টা গ্রেডে ভাগ করতে পারি, কার্বন পার্সেন্টেজের উপরে ডিপেন্ড করে। একটা হলো সফট, মাইল্ড অর লো কার্বন স্টিল, সেটাকে বলে মাইল্ড স্টিল অর লো কার্বন স্টিল অথবা সফট স্টিল। সেটার কার্বন কন্টেন্ট হচ্ছে 0.05 থেকে 0.15%, 0.05 থেকে
0.15%। মিডিয়াম কার্বন স্টিল বা মিডিয়াম হার্ড স্টিল, সেটা কার্বন কন্টেন্ট হচ্ছে 0.15 থেকে 0.3%। তারপরে মিডিয়াম হাই কার্বন স্টিল বা হাফ হার্ড স্টিল, কার্বন পার্সেন্ট হচ্ছে 0.3 থেকে 0.6%। হাই কার্বন স্টিল অর হার্ড স্টিল কন্টেনিং কার্বন পার্সেন্ট, কার্বন কত 0.6 to 1.5%। তাহলে কার্বন এর উপরে ভিত্তি করে আমরা স্টিলকে 4টা গ্রেডে ভাগ করতে পারি। একটা হলো মাইল্ড স্টিল বা সফট স্টিল বা লো কার্বন স্টিল, যেটাকে বলি, যেটার কার্বন পার্সেন্ট 0.05 থেকে 0.15%। এই মাইল্ড স্টিল যেটা, সেটাই থেকে কিন্তু রড তৈরি করা হয়, রডগুলো যেগুলো আমরা এই যে বিল্ডিং এ ইউজ করি। আর অন্যান্যগুলা থেকে ওই যে তোমার যেমন মিডিয়াম কার্বন বা হাই কার্বন স্টিল যেগুলা, এগুলা থেকে তোমার এই যে অন্য যেগুলা রড ছাড়া তোমার যেগুলো বাঁকানো যায় না সহজে, ওগুলা তৈরি করা হয়। যেমন এই যে গ্রিলের, তারপরে তোমার হ্যান্ড রেলিং বা এই যেগুলো তোমার, ওগুলো হচ্ছে অন্যান্য মাইল্ড স্টিল থেকে তৈরি করা হয় রড। তাহলে মিডিয়াম কার্বনটা, এটা কার্বন পার্সেন্ট 0.15 থেকে 3। তারপরে মিডিয়াম হাই কার্বন স্টিল যেটা হাফ অথবা হাফ হার্ড স্টিল যেটা, সেটার কার্বন পার্সেন্ট 0.3 থেকে 0.6। আর একটা হলো হাই কার্বন স্টিল, সেটার কার্বন পার্সেন্টটা হলো 0.6 থেকে 1.5%। তারপরে আরেকটা হচ্ছে হার্ডনেস অফ স্টিল। স্টিলের হার্ডনেস আমরা কিভাবে পাবো বা কিভাবে মেজার করব, সেটা আমরা দেখি। হার্ডনেস অফ স্টিল বা হার্ডনেস বলতে কি বুঝি? বলছে মোর দ্য কার্বন কন্টেন্টস মোর দ্য হার্ডনেস অফ স্টিল। মোর দ্য কার্বন কন্টেন্ট মোর দ্য হার্ডনেস, মানে কার্বন যত বেশি থাকবে স্টিল তত শক্ত হবে, এটাই হলো কথা। ঠিক আছে, কার্বন যত বেশি থাকবে স্টিল তত শক্ত হবে। আরেকটা বলছে যে স্ট্রং স্টিল মিনস হাই কার্বন কন্টেন্ট ইন ইট, মানে শক্ত স্টিল বললে তোমরা বোঝা যায় যে ওইটাতে কার্বন কন্টেন্ট বেশি থাকে। তাহলে লেস পার্সেন্টেজ অফ কার্বন is present in mild steel for which it is possible to shape it in any form। বলছে মাইল্ড স্টিল যেটা আমরা ওই যে রড হিসেবে ইউজ করি, এটাতে কার্বন কম থাকে, এই জন্য এটাকে যে কোনো শেপে তৈরি করা যায়, সে কোনো শেপ দেওয়া যায়। হাই কার্বন স্টিল অলসো ইউজড ইন প্রিস্টেজ কংক্রিট তৈরির জন্য হাই কার্বন স্টিল ইউজ করা হয়। প্রিস্টেজ কংক্রিটটা কি সেটা আমরা পরে বলবো, পরে আরো তোমাদের সবার জন্য আলাদা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টে প্রিস্টেজ কংক্রিট আছে। যখন কংক্রিট পড়বা তখন প্রিস্টেজ কংক্রিট বলা হবে তোমাদের, ঠিক আছে? এই সাবজেক্টেও আছে, যখন কংক্রিট চ্যাপ্টারটা পড়বা তখন বলা হবে। তাহলে কি বলছে যে মোর কার্বন যত বেশি স্টিলের হার্ডনেস তত বেশি। হাই বলছে যে আমরা যদি শক্ত স্টিল পেতে চাই তাহলে কার্বন বেশি হতে হবে বা কার্বন কন্টেন্ট। আর আমরা এই যে মাইল্ড স্টিলটা যেটা ইউজ করি সেটাতে কার্বন কন্টেন্ট কম থাকে, এই জন্য এটাকে যে কোনো ফর্মে ইউজ করা যায়। হাই কার্বন স্টিল ইজ অলসো ইউজড ইন প্রিস্টেজ কংক্রিট। ঠিক আছে, তাহলে এখন ওই যে কার্বন কন্টেন্ট যত কম তাহলে স্টিলের স্ট্রেংথ তত কম নাকি? তাহলে এই যে মাইল্ড স্টিলটা তো আমরা বিল্ডিং ইউজ করি, তাহলে এটার স্ট্রেংথ কি কম? এটার স্ট্রেংথ কম হলে তাহলে আমরা এটা ইউজ করব কেন, সেটাও কথা আছে। এটার স্ট্রেংথ কিন্তু কম না, এটা কার্বন কন্টেন্ট কম, কিন্তু এটাকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে এটা স্ট্রেংথকে বাড়ানো হয়। ঠিক আছে, বিভিন্ন প্রসেসের মাধ্যমে অল্টারনেট হিটিং এন্ড কুলিং, যেটা তোমরা দেখছো কামার দা কাশি বানায় সেটা দেখেছো? কামার চিনো? জি স্যার। কি করে? হ্যাঁ, কি স্যার করে আগুনের দাকাশি মধ্যে বানানোর সময় কি করে বলো তো, একজন বলো। স্যার প্রথমে স্যার মানে মানে বাতাসের সাহায্যে স্যার একটা, হুম, এটাকে কি বলে এটার নামটা হোপার জানি না তো। হোপার জি স্যার, হপার। তো হ্যাঁ, এটার সাহায্যে কন্টিনিউয়াসলি স্যার বাতাস দিয়ে থাকে আর একটা মানে হ্যামার দিয়ে হ্যামারিং বাতাস করতে না, থাকে। কয়লাতে বাতাস দেয়। হ্যাঁ 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 কয়লাতে হ্যাঁ, জি বাতাস স্যার। দেয়, তারপরে কয়লাতে আগুন আগুন ইয়ে হয়, বাতাসে আগুনটা ইয়ে হয় নাকি? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তারপরে এটা লাল হতে থাকে নাকি? জি স্যার। লাল হয়ে যায়, তারপরে লাল হলে এটা নরম হয়,
নরম হলে তখন হ্যামার দিয়ে এটাকে কি করে পিটিয়ে একটু শেপ বড় করে না, শেপ দেয়। আবার কি করে কতক্ষণ পিটিয়ে দেওয়ার খেয়াল করবে একটা পানির মধ্যে দেয়, পানির মধ্যে চুবায়। দেখছো, খেয়াল করছো? পিটানো কতক্ষণ জি স্যার। পিটানোর পরে তারপরে আবার কি করে পানির মধ্যে চুবায়, আবার ঠান্ডা করে, ঠান্ডা করে আবার পুনরায় আগুনের মধ্যে দেয়, পুনরায় আগুনের মধ্যে দেয়, দিয়ে আবার এটাকে গরম করে লাল করে আবার পিটিয়ে আবার একটু বাড়ায়, আবার ঠান্ডা করে পানির মধ্যে দিয়ে ঠান্ডা করে আবার এইভাবে এইভাবে পরে ফাইনালি শেপ দেয়। তাহলে এই যে শেপ কেন পানির মধ্যে দেয়? সে তো সরাসরি পিটিয়ে আবার আগুনের মধ্যে দিতে পারতো, তো পানির মধ্যে কেন দেয়? হুম, সেটাই হলো শক্ত করে। টেকনিক। এই যে এটার জন্য এটা রেজিস্ট্যান্স বাড়ে, এটা শক্ত হয়, হার্ড হয়। একবার ঠান্ডা হয়, একবার গরম হয়, একবার ঠান্ডা হয়, একবার গরম হয়, এর ফলে এটার রেজিস্ট্যান্স বাড়ে এবং এটা শক্ত হয়। হ্যাঁ, এটা শক্ত হয়, সে তখন এটাকে আর বাঁকানো যায় না। না হয়তো এই যে পাতলা করে একটা দা, এটাকে তো ধরে বাঁকিয়ে ফেলা যাওয়ার কথা না, কিন্তু এটা কিন্তু বাঁকানো যায় না। ওই যে এটা রেজিস্ট্যান্স গ্রো করে এটা শক্ত হয়। তো ওইটাই যে এটাতে ওই স্টিলও কিন্তু এইভাবে তৈরি করে। স্টিল তোমার ইন্ডাস্ট্রিগুলোতে তোমরা এই যে বিভিন্ন অ্যাড দেয়, টিভিতে বিশেষ করে এডে দেখবা যে কন্টিনিউয়াস লাল হচ্ছে আবার পানি দিচ্ছে এরকম দেখা যায়। হ্যাঁ, ওইখানেও এরকম শক্ত করে এই যে গলায় এবং পানি দিয়ে ঠান্ডা করে, এর ফলে এটার স্ট্রেংথ বাড়তে থাকে। কার্বন কন্টেন্ট কম কিন্তু স্ট্রেংথ বেশি। ঠিক আছে, এটা হলো কি বলা হয় অল্টারনেট হিটিং এবং কুলিং টেকনিক্স, বা বা টিএমটি, থার্মো মেকানিক্যাল ট্রিটমেন্ট। এটাকে টিএমটি, আমরা দেখবো যে রডের গায়ে লেখা থাকে টিএমটি বার। হ্যাঁ, থার্মো মেকানিক্যাল ট্রিটমেন্ট। স্টিলের গ্রেড, আমরা যে বিভিন্ন বাজারে যে স্টিলগুলো পাওয়া যায় এগুলাকে বিভিন্ন গ্রেডে বিক্রি করে, গ্রেড হিসেবে। গ্রেড মানে হচ্ছে যে শক্তির হেরফের, শক্তির হেরফেরের জন্য এটা গ্রেড। শক্তি কম হলে এক গ্রেড, শক্তি বেশি হলে অন্য গ্রেড। হ্যাঁ, এরকম ভাবে যে শক্তি দিয়ে এটা গ্রেড। যেমন তোমাদের মধ্যেও ছোট বড় ইয়ে আছে না, বা আমরা যখন বাছাই করি কোনো কিছু, আলু বাছাই করলাম, তখন একটা ছোট বড় এরকম ভাবে বাছাই করে না, গ্রেড করে। তার মানে গ্রেড করে কোনো কিছু ইয়ে করার জন্য বিভিন্নটা গ্রেড, মানে লো কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি, হাই কোয়ালিটি, এরকম গ্রেড। স্টিলের ক্ষেত্রেও গ্রেড আছে। হচ্ছে আমাদের মার্কেটে যে পপুলার গ্রেড গুলা সেটাকে বলা হয় নন এজ গ্রেড 40, গ্রেড 60, গ্রেড 40, গ্রেড 60, another grade known as grade 500W, which is superior to both grade 40 and grade 60. And grade 40 বলতে কি বোঝায়? গ্রেড 40, হ্যাঁ, গ্রেড 40 মানে কি, যে 40 গ্রেড মানে এটার 40 মানে হলো 40,000 পিএসআই। এটার ইল্ড স্ট্রেংথ কত হবে? 40,000 পিএসআই। তোমরা ফিজিক্সে যে ইয়ে করছো না, তোমার যে স্টেশন ডায়াগ্রাম করছো না, যে তারের, না করছিলা? তো ওই রকম যে ইল্ড স্ট্রেস তোমাদের এর পরের যে ইয়ে আছে তোমাদের লেভেল আছে 2, সেখানে স্ট্রেংথ অফ মেটেরিয়ালস আছে, সেখানে ডিটেলস পাবা যে ইল্ড স্ট্রেস, আলটিমেট স্ট্রেংথ, তারপরে অ্যালাউবল স্ট্রেস, এগুলো কি। হ্যাঁ, তাহলে আমরা বুঝবো যে এটার ইল্ড স্ট্রেংথ এটা হলো 40,000 পিএসআই, 40 বললে, আর বা 40,000 পিএসআই না, তাহলে 40 হলো কেন? 40,000 গ্রেড হইতে পারতো, কিন্তু 40 হলো কেন? ঠিক আছে, 40 হলো, এটার কারণ হলো 40 পিএসআই না বলে আমরা কেএসআই বলতে পারি, কিলো পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। 40 কেএসআই মানে কি? কিলো পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। ঠিক আছে, পার স্কোয়ার ইঞ্চে 40 কিলো পাউন্ড লোড নিবে। কেএসআই বা পিএসআই হলে 40,000, তখন হয়ে যাবে 40,000 পিএসআই, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। আর 60 গ্রেড বলতে 60,000 পিএসআই পার স্কোয়ার ইঞ্চ, অথবা 60 কিলো পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, 60 কেএসআই। আরেকটা গ্রেড আছে, সেটাকে বলা হয় 500, গ্রেড 500W,
গ্রেড 500W। এটাও দেখো আগের দুইটা ছিল 40 60, এর থেকে 500 চলে আসলো কেন? 500 মানে কি অনেক বেশি নাকি? হ্যাঁ, 40 আর 60 ওইটা দুইটা তো কাছাকাছি। একটা বলছি 40,000 40,000 আর একটা বলছি 60,000 পিএসআই, যেটা ইয়ে স্ট্রেংথ। আর এখানে বলছি যে 500W, মানে কি অনেক বেশি? না, অনেক বেশি না, অনেক বেশি না। তোমরা যেটা হয়তো ভাবতেছো মনে মনে, সেটা না। যে 500টা হলো তোমার এই যে আগের 40 60 এগুলো হচ্ছে আগের এফপিএস সিস্টেমে আগের দিনের রড। হ্যাঁ, এখন যেগুলো নতুন সেগুলো এই যে 500টা হলো এমকেএস বা এসআই ইউনিটে, যেটা আমরা বলি ইন্টারন্যাশনাল ইউনিট, যেটা এসআই ইউনিটে সেটা 500টা হলো 500 এমপিএ। এমপিএ নিউটন পার মিলিমিটার স্কোয়ার, যেটা মেগাপাস্কেল। আমরা বলি এমপিএ, এমপিএ না, বা 500 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। নিউটন পার মিলিমিটার স্কোয়ার হলো 500 ইল্ড স্ট্রেন্থ। আর ডব্লিউটা মানে হচ্ছে ডব্লিউ একটা টার্ম, যেটাকে বলা হয়, ডব্লিউটা লাগিয়েছে হচ্ছে যে এটাকে ওয়েল্ড করা যায়, ওয়েল্ডেবল। ঠিক আছে, ডব্লিউ মানে হচ্ছে ওয়েল্ডেবল, এটাকে রডটাকে ওয়েল্ড করা যাবে, ঝালাই করা যাবে। তাহলে দেখো নিচে একটা চার্ট দেওয়া আছে, বলছে যে ডিফর্ম বার, বারগুলা ডিফর্ম বার মানে কি চেনো? যে আগের দিনে তোমরা হয়তো দেখো নাই, আমরা দেখেছি আগের দিনে রডগুলা থাকতো প্লেন, সারফেস গুলা প্লেন, ঠিক আছে, একেবারে প্লেন, হ্যাঁ, একেবারে মসৃণ। আর এখনকার রডগুলার সারফেস কিরকম? হ্যাঁ, ডোরা কাটার মতো স্যার, দাগ দাগ। ডোরা কাটা না, এটা কি বলে যে খাস কাটা নাকি? হ্যাঁ, খাস কাটা। ঠিক আছে, খাস কাটা। আগের দিনে ছিল প্লেন, একেবারে সারফেস গুলা মসৃণ ছিল। তো সেই ক্ষেত্রে তোমার ওই রড গুলার অসুবিধা ছিল, এখন এগুলোর সুবিধা আছে। ওগুলার অসুবিধা ছিল হলো যে তোমার এই যে এই কংক্রিটের ভিতরে যখন দিত তখন এগুলা স্লিপ করতো, তোমার লোড পড়লে দেখা যেত যে কংক্রিটের ভিতর থেকে এটাকে সরে আসতো। হ্যাঁ, আর এখন যেহেতু খাস কাটা আছে, এটা কংক্রিটের সাথে খুব সহজ ভালোভাবে আটকে থাকে। হ্যাঁ, খুব ভালোভাবে কি হয়, হ্যাঁ, মানে আটকে থাকে, বা এর মধ্যে কোহেশন ডেভেলপ করে। ঠিক আছে, তো এই জন্য ওগুলাকে বলা হয় ডিফর্ম বার। যেগুলো এই যে খাস কাটা থাকে এগুলোকে বলা হয় ডিফর্ম বার, ডিফর্ম বার। তাহলে গ্রেড 500W, এটার ইল্ড স্ট্রেংথ মিনিমাম ইল্ড স্ট্রেংথ কত হবে? 72,500 পিএসআই অথবা 500 মেগাপাস্কেল। আর আলটিমেট যে স্ট্রেংথ এটা ছিঁড়ে যাবে, আলটিমেট স্ট্রেংথটা হবে মিনিমাম 80,000 পিএসআই, অথবা মেগাপাস্কেলে বললে হবে 550 মেগাপাস্কেল। আর এটা যে ছিঁড়ে যাওয়ার যাবে হচ্ছে মিনিমাম ইলংগেশনটা হবে, যে এটা টান দিলে মিনিমাম 40% ইলংগেশন হবে। যে ছিঁড়ার আগ পর্যন্ত এটা মিনিমাম ইলংগেশন হবে 40%, মানে এটা লম্বা হবে। আর গ্রেড 60টা এটার মিনিমাম ইল্ড স্ট্রেংথ কত? 60,000 পিএসআই বা 420 মেগাপাস্কেল। আর আলটিমেট টেনসাইল স্ট্রেংথ, সেটা 90,000 পিএসআই অথবা 620 এমপিএ। আর ইলংগেশন মিনিমাম 9% হতেই হবে। তারপরে গ্রেড 40, এটার ইল্ড স্ট্রেংথ 40,000 পিএসআই বা 280 এমপিএ। আর টেনসাইল স্ট্রেংথ কত? আলটিমেট স্ট্রেংথ সেটা হলো 70,000 পিএসআই অর 485 এমপিএ। আর মিনিমাম ইলংগেশন কত হবে? 7%। ঠিক আছে, এই হচ্ছে রডগুলার যে ইল্ড স্ট্রেংথ এবং আলটিমেট স্ট্রেংথ কত হবে। মেইনলি ইল্ড স্ট্রেংথের উপরে ডিপেন্ড করে রডগুলার গ্রেড করা হয় না। দেখো এই যে লাস্ট, এই যে প্রথম দ্বিতীয় গড়টা ইল্ড স্ট্রেংথ, এটাতে যে 500W মানে কি 500 মেগাপাস্কেল এমপিএ। আর 60 গ্রেড মানে 60,000 পিএসআই। 40 গ্রেড মানে হচ্ছে 40,000 পিএসআই। ওকে,
এখন আমরা দেখবো যে মার্কেটে আমরা কোন কোন ফর্মের স্টিল পাই, না মার্কেটে কোন কোন ফর্মের স্টিল পাই। আচ্ছা, এই পর্যন্ত যে যা বলছি এর মধ্যে কি কোনো সমস্যা কারো আছে বলো তো? স্যার এই পর্যন্ত? 500 ডাব্লিউর স্যার ডাব্লিউটা বলতে কি বোঝায় স্যার? আমি তখন নেট চলে গেছিলাম, বুঝতে হ্যাঁ, পারছি। ডাব্লিউ মিনস হচ্ছে ওয়েল্ডেবল, মানে এটাকে ঝালাই করা যাবে। আগের রডগুলা যেমন 40 গ্রেড বা 60 গ্রেড এগুলা ঝালাই করা যেত না। এগুলা কি করতো, যখন জোড়া দিতে হতো তখন তার দিয়ে বা জিআই তার দিয়ে আমরা এটাকে বাঁধা হতো। তোমরা খেয়াল করলে দেখবা যে যখন রডগুলা জোড়া দেওয়া হয় সেখানে কি করে জিআই তার দিয়ে একটার সাথে আরেকটা বাঁধে। আর এখনকার রডগুলা যেগুলা ওই যে এগুলা ওয়েল্ড করা ঝালাই করা যায়, মানে একটার সাথে আরেকটা ঝালাই করে দেওয়া যায়। ঠিক আছে, এই জন্য ডব্লিউটার সাথে ডব্লিউ দিয়েছে 500 ডাব্লিউ। ডাব্লিউ মানে হচ্ছে ওয়েল্ডেবল। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্তই থাকি। আগামী আরেকটা ক্লাসে আমরা বাকিটা শেষ করে দিব, কারণ ওই বেশি আজকে যায় না ওই। স্যার হ্যাঁ স্যার ইলংগেশন ওই যে 14% মিনিট এটা দেওয়া হলো কেন? মিনিট না, 14% মিনিট। মিনিমাম মিনিমাম। ও আচ্ছা ঠিক আচ্ছা। আছে, 14% মিনিমাম। এটা ইলংগেশন মানে টান দিলে এটা ছিঁড়ার আগ পর্যন্ত মিনিমাম ইলংগেশন হবে 14%। মিনিমাম ইলংগেশন 14%। ইলংগেশন বেশি হওয়া কি ভালো না, না কম হওয়া ভালো? এই যে দেখো 500 ইলংগেশন হচ্ছে বেশি না, আর আগের গুলো ইলংগেশন কম। যেহেতু 500 পরে আসছে, কাজে উন্নত প্রযুক্তি এটা, না উন্নত প্রযুক্তিতে আসছে এবং সব দিক দিয়েই ভালো, আগের গুলা থেকে ভালো। বলছে যে সুপিরিয়র টু বোথ গ্রেড 40 অ্যান্ড গ্রেড 60, মানে দুইটা থেকেই ভালো। তাহলে ইলংগেশন বেশি হওয়াও কিন্তু ভালো রডের। ভালো কেন সেটাও একটু তোমাদেরকে বলি, যদিও এরপরে অনেকগুলো সাবজেক্ট আছে সেগুলোতে পড়বা। এই যে যখন ভূমিকম্প হয় না, ভূমিকম্প হবে বা কোনো দুর্যোগ হবে, তখন এই যে তখন এই যে একটা ঝাঁকুনি আসবে। ঝাঁকুনি আসলে কি হবে, এই যে রডগুলা যদি ইলংগেশন না হয় তাহলে কি হবে, দেখা যাবে প্রথম ধাক্কাতেই এটা ভেঙে চুরে স্ট্রাকচার হয়ে যাবে। হ্যাঁ, ভেঙে যাবে অথবা ছিঁড়ে পড়বে। হ্যাঁ, আর যদি ইলংগেশন যত বেশি হয় আস্তে আস্তে এটা লম্বা হতে থাকবে। এই সময়ের মধ্যে আমরা সেফ ডিস্টেন্সে লম্বা হবে, তারপরে এক সময় গিয়ে এটা ছিঁড়ে যাবে, ভেঙে পড়বে। তো এই সময়ের মধ্যে আমরা সেফ ডিস্টেন্সে চলে যেতে পারবো। বুঝতে পারছো? ইলংগেশন যত বেশি হবে, হ্যাঁ, এখন এই যে 14% মিনিমাম আমরা বলছি, মিনিমাম 14%। নর্মালি আমরা যে ল্যাবে টেস্ট করি, তো ল্যাবে টেস্ট করলে দেখি 18 থেকে 20%, 22%, 24% এরকমও হয়। 20, 22, 24, 25% পর্যন্ত আমরা ইলংগেশন পাই। তো ইলংগেশন বেশি হওয়া কিন্তু ভালো। ইলংগেশন বেশি হলে কি হবে, যে আমরা কি করতে পারবো, যে দুর্যোগের সময় যে একটা সময় পাবো, রড ছিঁড়ে যাওয়ার আগে আস্তে আস্তে লম্বা হতে থাকবে, লম্বা হতে 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 এক সময় গিয়ে ছিঁড়ে পড়বে। তাহলে ওই সময়, যেই সময়ের মধ্যে আমরা হয়তো সেফ ডিস্টেন্সে চলে যেতে পারবো। বুঝতে পারছো? এই জন্য ইলংগেশনটা তোমার দেখতে হয়, রডের ক্ষেত্রে স্ট্রেংথও দেখতে হয়, ইলংগেশনটাও দেখতে হয়। স্যার প্রথম দুই একটা স্লাইড একটু দেখাবেন স্যার, ছিলাম না তো স্যার, নেটওয়ার্কে আমি প্রবলেম ছিল। আমি আবারও একটু একটু করে বলে যাচ্ছি, তো তোমরা তো আমরা বলছি যে স্টিলটা হচ্ছে যে একটা আয়রন এবং কার্বনের আকরিক, না আকরিক অ্যালয়। ইট ইজ হাইলি ইলাস্টিক। এটা ইলাস্টিসিটি অত্যন্ত বেশি, ডাক্টিলিটিও আছে, মানে এটা যে কোনো শেপ তৈরি করা যায়, এটা গলানো যায় এবং ওয়েল্ড করা যায়। ঠিক আছে, স্টিলের টেনসাইল এবং কম্প্রেশন দুইটাই বেশি, এবং এটা ক্ষয়রোধী। আর স্টিলটা আমরা ইউজ করি কোথায় কোথায়, বলছে যে স্ট্রাকচারাল মেটেরিয়ালস ইউজ করি ট্রাস তৈরি করার জন্য, বিম তৈরি করার জন্য। না, ট্রাস হচ্ছে কি আমাদের এই যে টিন শেড রুফের যে ফর্মওয়ার্ক তৈরি করার জন্য আমরা বিম ইউজ করি। তারপর নন স্ট্রাকচারাল মেটেরিয়াল স্টিল ইউজ করি। নন স্ট্রাকচারাল মেটেরিয়ালস এর মধ্যে যেমন গ্রিল, ডোর, উইন্ডো এক্সেট্রা, এগুলো তৈরি করার জন্য আমরা স্টিল ইউজ করি। পাইপ তৈরির জন্য, ট্যাঙ্ক তৈরির জন্য, তারপর স্যানিটারি ফিটিংস, তারপর শিওর লাইনের ফিটিংস, এগুলো তৈরির জন্য। তারপর সিআই শীট, করুগেটেড শীট, না টিন শেড, যেটা টিন শীট, এগুলো তৈরি করার জন্য। এবং কংক্রিটের রেইনফোর্সমেন্ট হিসেবে, কংক্রিটের ভিতরে আমরা কংক্রিটের শক্তি বাড়ানোর জন্য স্টিল ইউজ করি। তারপরে স্টিলের টাইপগুলো আমরা বলছিলাম যে পিগ আয়রন, না পিগ আয়রনটা হলো হচ্ছে যে একটা একেবারে প্রাথমিক ইম্পিউর, যেটা
যে আকরিক যেটা লোহা খনি থেকে আমরা যেগুলা নিয়ে আসি সেগুলাকে গলিয়ে তারপরে ওইটা যেটা প্রথম পাই সেটাকে বলা হয় পিগ আয়রন। মানে পিগ আয়রন থেকে পরে অন্যান্য আয়রন গুলা যেমন কাস্ট আয়রন, রড আয়রন এগুলা তৈরি করা হয় বা স্টিল তৈরি করা হয়। তো পিগ আয়রন তৈরির জন্য আমরা খনি থেকে আকরিক নিয়ে এসে ওগুলাকে 3000 ডিগ্রি ফারেনহাইটে বা ফার্নেসে গলিয়ে তারপরে এগুলো ডিঅক্সিডাইজ করে এর মধ্যে থেকে আমাদের ইম্পিউরিটি গুলা ম্যানিকুলেস এন্ড অন্যান্য ইম্পিউরিটি গুলা আলাদা করে ওইখান থেকে পিগ আয়রন তৈরি করি। তারপরে বলছে যে রড আয়রন হচ্ছে যে ভালো মানের পিগ আয়রন, যেটা একেবারে হোয়াইট আর ভ্যারাইটির পিগ আয়রনও বিভিন্ন ধরনের থাকতে পারে, খনির উপরে ভেরি করে। কোনো খনি ভালো মানেরটা পাইলাম, কোনো খনি খারাপ মানের পাইলাম। যেগুলো ভালো মানের পিগ আয়রন সেগুলো থেকে আমাদের গলিয়ে তৈরি করা হয় রড আয়রনের কার্বন পার্সেন্টেজ থাকে 0.12 কম, এবং এটা মিলিয়েবল ও ডাকটাইলও, এবং এটার স্ট্রেংথ টেনসাইল স্ট্রেংথ নরমালি 48,000 থেকে 50,000 PSI, এবং রড আয়রন রেজিস্ট্যান্স টু করোশন, মানে মানে মরিচা পড়ে না রড আয়রনে। তো ওই যে রড আয়রন দিয়ে কিন্তু এই জন্য ওই যে খাট বা এগুলো অর্নামেন্টাল এগুলো তৈরি করা হয়, যে মরিচা কম পড়ে রড আয়রনে। তো রড আয়রন থেকে আমরা বিভিন্ন যে পাইপস, তারপরে রোড, ওয়্যার, প্লেট, শিট, ওয়েল্ডিং ফিটিংস, রিবেট, নাট বোল্ট ওগুলা তৈরি করি। বিভিন্ন বিল্ডিং কনস্ট্রাকশনে ইউজ করি, ব্রিক কনস্ট্রাকশনে, রেল রোড, মেরিন পেট্রোলিয়াম, অন্যান্য কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে, তারপরে শীট তৈরি করার জন্য অর্নামেন্টাল ওয়ার্কেও আমরা রড আয়রন ইউজ করি। আরেকটা বলছিলাম যে কাস্ট আয়রনটা তোমার যে যেগুলা পিগ আয়রনের মধ্যে যে এগুলা খারাপ ভ্যারাইটি বা গ্রে ভ্যারাইটি, ওগুলা রিমেল্ট করে তারপরে ফার্নেস রিমেল্ট করে এগুলাতে বিভিন্ন মোল্ডে ঢালাই করে ওইখান থেকে আমরা কাস্ট আয়রন তৈরি করি। কাস্ট আয়রন রড আয়রন থেকে কেমিক্যালি এবং ফিজিক্যালি দুইটাতেই আলাদা। কাস্ট আয়রনের টেনশন কম কিন্তু কম্প্রেশন বেশি, এবং এটা সহজে ভেঙে যায়, শক অ্যাবজর্ব করতে পারে না। ইট ডাজ নট পসেস দ্য প্রপার্টিজ অফ ডাক্টিলিটি অ্যান্ড মেলিবিলিটি। এটাকে শেপ মানে ওইরকম ডাকটাইল বিভিন্ন শেপ তৈরি করা যায় না কাস্ট আয়রন দিয়ে, যেহেতু এটা ভেঙে যায়। এই জন্য বলছি যে কাস্ট আয়রন দিয়ে তৈরি বিভিন্ন শেপের মানে ডাকটিলিটি কম এটার। আর এটাতে পাইপ তৈরির জন্য, ম্যানহোলের ঢাকনা তৈরির জন্য কলাম বা যেহেতু কম্প্রেশন বেশি এই জন্য কলাম বা স্টার্ট যেগুলা পার্টস অফ মেশিনারি এবং আদার স্ট্রাকচার, গেট, গ্রিলস, উইন্ডো ফ্রেমস এগুলো তৈরির জন্য কাস্ট আয়রন ইউজ করা হয়। তারপরে স্টিলের কার্বন পার্সেন্টেজ একটু বেশি থাকে, এবং সেটা বলছে যে সাধারণত 1.55% নিচে বা 2% নিচে থাকে। এটা স্টিল খুব শক্ত হয় এবং স্ট্রেংথও বেশি থাকে। স্টিল কার্বন পার্সেন্টেজের উপরে ডিপেন্ড করে 4টা ভাগে ভাগ করা হয়। একটা হলো সফট স্টিল, যেটা কার্বন পার্সেন্ট হচ্ছে 0.05 থেকে 0.15%। আর একটা মিডিয়াম কার্বন স্টিল, সেটা 0.15 থেকে 0.3%। আর একটা হলো মিডিয়াম হাই কার্বন স্টিল, সেটা 0.3 থেকে 0.6%। আর একটা হলো হাই কার্বন স্টিল, যেটা 0.6 থেকে 1.5% কার্বন থাকে। কাজে বিভিন্ন কার্বনের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের স্টিল তৈরি করা হয়। তো এই যেটা সফট স্টিল, সেটার থেকে আমরা ওই যে রড, যেটা মাইল্ড স্টিল বলি রড, সেটা তৈরি করা হয়। তা বলছে যে স্টিলের হার্ডনেস এর কথা বলছে যে মোর দা কার্বন যত বেশি হবে হার্ডনেস তত বেশি হবে, যত শক্ত স্টিল হবে কার্বন তত বেশি হবে। তারপরে মাইল্ড স্টিলের কার্বন কন্টেন্ট কম থাকে, এই জন্য এটাকে যে কোনো ফর্ম তৈরি করা যায়, যে কোনো ফর্মে এটা দিয়ে কাজ করা যায়। আর হাই কার্বন স্টিল দিয়ে আমরা ইউজ করি নর্মালি পিএসটিস কংক্রিটে ইউজ করি। তারপরে এই যে গ্রেড তো লাস্ট বললাম না, স্টিলের গ্রেড এই পর্যন্তই। এরপরে আমরা স্টিলের বিভিন্ন ফর্ম গুলা, মানে কোন কোন ফর্মে স্টিল পাওয়া যায় এবং এগুলো মার্কেটে কি ফর্ম, এগুলোর বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স গুলা এবং এগুলো দিয়ে কি তৈরি হয় সেগুলো আমরা দেখব। যেমন তোমরা এই যে রড, অ্যাঙ্গেল, তারপরে শীট, বিভিন্ন টাইপের পাচ্ছ না, ফ্ল্যাট বার, এগুলা সম্পর্কে দেখবো আগামী ক্লাসে। এবং আগামী ক্লাসটাই আমার জন্য শেষ ক্লাস। এরপরে প্রফেসর রায়হান সে ক্লাস নিবে তোমাদের বাকিটুকু, ঠিক আছে? তো ওকে, আমাদের মনে হয় এই পর্যন্তই থাক, আমরা নেক্সটে আবার তোমাদের সাথে দেখা হবে।